আমি তো ভালোবাসি তোকে, লিখেছে সালমা চৌধুরী। বন্যা ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর চোখ ঘুরিয়ে বন্যার চোখের পানে তাকিয়ে শুকনো ঢোক গিলল। বন্যা মুখ ফুলিয়ে আলগোছে ভ্রু নাচালো। তানভীর এমনভাবে ঠোঁট উল্টালো যেন সে কিছুই জানে না। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ওরা কার? ওরা আর কোথায় যাবে? হয়তো ছাদে আছে। তানভীর ফোন বের করে আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম সম্বন্ধী সাহেব। তানভীর গম্ভীর স্বরে বলল, ওয়ালাইকুম আসসালাম। কোথায় তোমরা? পালাচ্ছি। মানে? তোদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, তাই চলে যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছ? হানিমুনে। বউ ঘুমাচ্ছে, এখন রাখি। আবিরের সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। তানভীর ফোনের স্ক্রিনে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছাড়ল। চলন্ত ট্রেনের ঝাঁকির সাথে আবিরের অল্প বিস্তর কথার শব্দে মেঘের ঘুম ঘুম চোখ তাকিয়ে নিজেকে আবিরের কোলে আবিষ্কার করলো। আবির মুচকি হেসে বলল, শুভ সকাল বউ। মেঘ আশপাশে ঘুরে ভালোভাবে দেখছে, চিন্তিত স্বরে জানতে চাইল, আমরা কোথায় যাচ্ছি? কক্সবাজার। মেঘ প্রসন্ন নেত্রে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। আবির আলতো হাতে মেঘের চুল হাতে বুলিয়ে দিচ্ছে আর মিটিমিটি হাসছে। আবিরের দুষ্টুমিপূর্ণ হাসি দেখে মেঘের স্নেহব্যক্ত প্রদোষে একের পর এক আবেগপ্রবল দৃষ্টি মনে পড়তে শুরু করেছে। দীর্ঘায়িত গত রাত ছিল আবিরের অতস্য অনুরাগ প্রকাশের রাত, নিজের অন্তর্নিহিত আবেগ অনুভূতি জাহির করার রাত। অব্যক্ত অনুভূতির প্রকাশে চুল পরিমাণ কঞ্জুসপনাও করেনি সে। প্রায় শেষ রাতের দিকে আবিরের সন্তর্পণ ভালোবাসার অন্তর ঘটে। শাওয়ার নিয়ে ফজরের নামাজ পড়ে আবির মেঘকে একটা হালকা বেগুনি রঙের শাড়ি পরিয়ে নিজের হাতে সাজিয়ে সযত্নে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সেই ঘুম ভেঙেছে এখন। মেঘের নির্বাক চোখে চাহনিতে আবির আচমকা ভ্রু নাচালো। মেঘ লাজুক হেসে সঙ্গে সঙ্গে দুই হাতে মুখ লুকিয়ে ফেলেছে। আবির অত্যন্ত শীতল কণ্ঠে শোধালো, এখন এত লজ্জা পেলে হবে? লজ্জায় লজ্জায় অসার মেঘ মুখ ফুটে আর কিছু বলতে পারল না। খানবাড়িতে কিছু সময় নীরবতা চলল। জান্নাত, রিয়া, আইরিন, মিম, বন্যা সবাই একে অপরের মুখের পানে চেয়ে আছে। তানভীর মাথা নিচু করে বসে আছে। আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে শোধালেন, ওরা কোথায় যাচ্ছে? তানভীর ধীর কণ্ঠে জবাব দিল, ঘুরতে। আমাদের বললে কি আমরা পাঠাতাম না? এভাবে কাউকে না বলে যাওয়ার কি ছিল? মাহমুদা খান তপ্ত স্বরে বললেন, আমি ভোরবেলা উঠে তো দরজা বন্ধই দেখলাম, ওরা গেল কিভাবে? আলী আহমেদ খান সবার দিকে এক পলক তাকিয়ে ভারী স্বরে বলল, বাসায় কেউ না কেউ অবশ্যই জানতো। আলী আহমেদ খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বিড়বিড় করছে, বাড়িতে এখনো কম বেশি মেহমান আছেন, তার মধ্যে ছেলে আর ছেলের বউ বাড়ি থেকে চলে গেছে। বিষয়টা ওনার ঠিক পছন্দ হচ্ছে না। মোজাম্মেল খান মেকি স্বরে বলল, ভাইজান কি রাগ করলে নাকি? আলী আহমেদ খান রাগি রাগি মুখ করে তাকিয়ে আছেন। কেবল এর মধ্যে মালিহা খান রাশভারী স্বরে বলতে শুরু করলেন, সব দোষ তোমাদের। ছেলেটাকে এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? তোমরা যেহেতু সবকিছু আগে থেকে জানতে, তাহলে এত চ্যালেঞ্জ না নিয়ে আমাদের জানিয়ে সবকিছু মেনে নিলেই হতো। আমার ছেলেটাকে এভাবে না কাঁদালেও পারতে। আলী আহমেদ খান হঠাৎই উচ্চ শব্দে হেসে উঠলেন। মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি মনে হচ্ছে তোমার ছেলেকে কাঁদিয়েছি বলে তোমার ছেলে রাগ করে বউ নিয়ে চলে গেছে? হ্যাঁ। আলী আহমেদ খান হাসতে হাসতে বললেন, এইসব কিছুই তার পূর্ব পরিকল্পিত। তোমার ছেলেকে নিষ্পাপ ভেবো না, সে এতটাও নিষ্পাপ না। মালিহা খান রাগী স্বরে বললেন, আপনি মানেন আর না মানেন, আমি জানি আমার ছেলে নিষ্পাপ।
আলী আহমেদ খান চাপা স্বরে বললেন, এই যে আমার ছেলে করছো, তোমার আদরের ছেলে যে 3 বছর আগে বিয়ে করে ফেলেছে, এটা কি তুমি জানো? মালিহা খান তৎক্ষণাৎ বলে উঠলেন, কি? কে বলেছে? মোজাম্মেল খান খাওয়া বন্ধ করে আতঙ্কিত নজরে তাকালেন। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে ফের বললেন, তোমার ছেলে আর মেঘ মামুনির বিয়ে আরো 3 বছর আগেই হয়ে গেছে। গত পরশুদিন 3 বছর পূর্ণ হয়েছে। তোমার ছেলেকে যতটা সাধারণ ভাবো, সে ততটাও সাধারণ না। মালিয়া খান নিস্তব্ধ হয়ে গেছেন। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ভাইজান, তুমি কি আমাদের সাথে মজা করছো? মজা করার ইচ্ছা থাকলে তোদের সাথে আগেই মজা করতাম, বিয়ে পর্যন্ত অপেক্ষাও করতাম না, আর ধুমধাম করে ছেলের বিয়েও দিতাম না। তুই বিয়ের দিন কাবিনের কথা বললি না? আমি কি কাবিন দিব? আমার ছেলে আরো 9 বছর আগেই না বুঝে কাবিন ঠিক করে ফেলেছে। যখন বুঝতে পেরেছে কাবিন মেয়ের পরিবার থেকে দিতে হয়, তখন তার মাথা নষ্ট হয়ে গেছে। সেই তোলপাড়, সে এলোপাতাড়ি ছুটোছুটি করে টাকা ম্যানেজ করে তোর মেয়েকে বাড়ি বানিয়ে দিয়েছে। তবুও কাবিন নিয়ে যেন কোনো কথা না ওঠে। মোজাম্মেল খান কপাল কুঁচকে প্রশ্ন করলেন, আবির মেঘকে বাড়ি গিফট করেছে? হ্যাঁ। কোথায়? সেটা আমি কি করে বলবো? আমিও তো অল্পই শুনেছি। তোমাকে এসব কে বলেছে? আবির মেঘের বিয়ে হয়েছে এটাও বা কে বলেছে? তোর ছেলে তানভীর বলেছে? হ্যাঁ। মোজাম্মেল খান রাগান্বিত দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর সেই যে মাথা নিচু করেছে, চোখ তুলে আর তাকাতে পারছে না। বন্যা, রিয়া, মিম, আইরিন সবাই নির্বিকার চোখে চেয়ে আছে। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন, এসব কি শুনছি? আবির মেঘের বিয়ে কি আগেই হয়েছে? তানভীর বারবার ঢোক গিলছে। আলী আহমেদ খান মৃদু স্বরে বললেন, তানভীরকে কিছু বলে লাভ নেই, সে এক নির্বোধ, আর আমারটা ওর থেকে আরো বড় নির্বোধ। আলী আহমেদ খান মৃদু হেসে বললেন, কিভাবে হয়েছে এসব এখন আর জানতে হবে না, শুধু জেনে রাখ তোকে তোর ছেলে হারিয়ে দিয়েছে। মালিয়া খান শীতল কণ্ঠে শোধালেন, আপনি এত কিছু কিভাবে জানলেন? আলী আহমেদ খান মৃদু হেসে বললেন, তোমার কি মনে হয় আমি এমনি এমনি বলে দিয়েছি? এত সহজ? সেদিন সন্ধ্যায় রাকিব, রাসেল আর তানভীর 3 জনে আমার অফিসে গিয়েছিল। আবিরের পছন্দের কথা জানি আমাকে খুব করে রিকোয়েস্ট করেছিল যেন ঝামেলা ছাড়াই রাজি হয়ে যায়। যেহেতু মোজাম্মেল আমাকে আগে থেকেই অনেকবার জানিয়ে রেখেছে, তাই আমিও সেভাবে রিয়েক্ট করিনি। রাকিবদের বিদায় দিয়ে তানভীরের সাথে কিছুক্ষণ কথা বললাম বিয়ে নিয়ে। আমার কোনো সমস্যা নেই, শুধু বলেছিলাম মাসখানেক সময় নিয়ে বিয়ের আয়োজন করতে হবে। কিন্তু তানভীরের ঘুরে ফিরে এক কথা, বিয়ে করলে 3 তারিখেই করতে হবে। সে কারণ বলতে নারাজ। আমিও বারবার জিজ্ঞাসা করতে লাগলাম। এক পর্যায়ে রাগ দেখিয়ে বললাম, সত্যি কথা না বললে এই বিয়ে আমি কোনোদিনও মেনে নেব না। তখন ভয়ে ভয়ে সব সত্যি স্বীকার করেছে। তোমরা কি এখন অবাক হচ্ছ? আমি তানভীরের কথা শুনে তখন হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার ছেলে আস্পর্ধার কথা শুনে নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওই পরিস্থিতিতে রাগ দেখানোর অবস্থায়ও ছিলাম না। তানভীরের সাথে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আবিরকে রাজশাহী পাঠালাম, কারণ ও বাসায় থাকলে পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যেত। আবিরকে পাঠিয়ে সঙ্গে সঙ্গে আমিনার বাসায় গেলাম। আমিনাকে আবিরের কথা জানানোর পর সেও বলে উঠল সে সবকিছু আগে থেকেই জানে। তোমরা বিশ্বাস করবে না, আমি তানভীরের কথা থেকে আমিনার কথায় বেশি অবাক হয়েছিলাম। আমি গিয়েছিলাম ওর সাথে আলোচনা করতে, কিন্তু ওর কথাবার্তা শুনে আলোচনা তো দূর, ওর বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছি বাসায় কোনো প্রকার আলোচনা ব্যতীত বিয়ে হবে, আর 3 তারিখেই বিয়ে হবে। ইকবাল খান ধীর কণ্ঠে শোধালেন, বাসায় বিষয়টা জানালে কি হতো? বিয়েটা আমার সিদ্ধান্তে হচ্ছে জানলে তোমরা কেউ সেভাবে রিয়াক্ট করতে না, কিন্তু যদি একবার আবির মেঘের বিয়ের কথা সামনে উঠে যেত, তখন সবার আগে ব্যাগরা দিত মোজাম্মেল আর তার সাথে ওর মেয়ে। এর জন্য তানভীর আগে থেকেই বলে রেখেছিল যেন বাসায়
বা আবিরের সামনে বিয়ের কথা না ওঠে। যে এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর ওরা বাসায়ও নেই, তাই তোমাদের জানালাম। মোজাম্মেল খান মুখ ফুলিয়ে রাগী স্বরে বললেন, আমি জিতে গিয়েও হেরে গেলাম ভাইজান। মোজাম্মেল খান ঠাট্টার স্বরে বললেন, তোকে আগেই বলেছিলাম এত খুশি হয়ে লাভ নেই, কারণ আজ নয়তো কাল তোর জিত হারে পরিণত হতোই। মোজাম্মেল খান মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই কি এই কথা আগে বলতে পারলি না আমাদের? সাহস হয়নি ভাইজান, অনেকবার বলতে চেয়েছি, বলতে পারিনি। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে রুষ্ট স্বরে বললেন, তোর এত সাহস হলো কিভাবে? তানভীর মাথা নিচু করে রেখে বলতে শুরু করলো, আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো আর আমাদের মধ্যে বন্ডিং খারাপ নাকি? আমার ভাইয়ের জন্য আমি যা ইচ্ছা করতে পারি। আদি, ঠিক কিনা বল? আদি এতক্ষণ খাওয়ার তালে ছিল, কে কি বলছে সেসবে গুরুত্ব দেয়নি। আচমকা তানভীর প্রশ্ন করায় আদি না বুঝে সঙ্গে সঙ্গে বলে উঠল, একদম ঠিক। আলী আহমেদ খান মৃদু হাসলেন, তবে মোজাম্মেল খান রাগে ফোঁসফোঁস করছেন। তানভীর চুপচাপ উঠে গেছে। এমন সময় রাকিব অফিসের জন্য রেডি হয়ে নামছে। কিছুদিন যাবৎ আবির ব্যস্ত থাকায় রাকিবকে সবটা সামলাতে হচ্ছে। রাকিব নিচে আসতে আলী আহমেদ খান ঘাড় ঘুরিয়ে রাকিবকে দেখে গুরুগম্ভীর কণ্ঠে ডাকলো, রাকিব, এদিকে আসো। জি আঙ্কেল। তোমার বন্ধু কোথায় গেছে? রাকিব নির্দ্বিধায় জবাব দিল, কক্সবাজার। তুমি আগে থেকে জানতে? আগে জানতাম না, বিয়ের দিন রাতে জানতে পেরেছি। বাসায় কাউকে জানাওনি কেন? আবির নিষেধ করেছিল। নাস্তা করেছো? জি আঙ্কেল, অফিসে যেতে হবে। ঠিক আছে, যাও। রাকিব রিয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি অফিসে যাচ্ছি, তুমি জান্নাতের সঙ্গে বাসায় চলে যেও। রিয়া শান্ত স্বরে জবাব দিল, আচ্ছা। এত সময়ের মধ্যে বন্যা শুধু নিষ্পলক চোখে তানভীরের দিকে তাকিয়েছিল, মুখ ফুটে একটা কথাও বলেনি। বোন সকাল থেকে বারবার কল দিচ্ছে। বন্যার খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গোছাতে শুরু করেছে। গত 2-3 দিন যাবৎ তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে ছটফট করছে, কিন্তু মিম আর আইরিনের জন্য সুযোগই পাচ্ছে না। তানভীর ঘুরে ফিরে মিমের রুমের সামনে দাঁড়িয়েছে। আইরিন সহসা ভ্রু নাচিয়ে মৃদু স্বরে বলল, কি ব্যাপার, এখানে কি চাই? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বন্যার সাথে আমার একটু কথা আছে। কি কথা, আমাদের বলো। তানভীর আইরিনের মাথায় গাঁটটা দিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, 3 দিন যাবৎ তোদেরকেই বলছি, সামনে থেকে সর এখন। আইরিন ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলল, এত অধিকার দেখাচ্ছ কেন? তুমিও কি গোপনে বিয়ে করে ফেলেছো নাকি? তানভীর মৃদু হেসে বলল, ভাবছি। তানভীর রুমে ঢুকতেই বন্যা আর চোখে তাকালো। তানভীর মলিন হেসে বলল, তোমার সাথে কিছু কথা আছে। বন্যা গম্ভীর কণ্ঠে জানালো, বাসা থেকে কল দিচ্ছে, আমাকে যেতে হবে। সে না হয় দিয়ে আসলাম, কিন্তু তোমার সাথে কথাগুলো বলা প্রয়োজন। বন্যা ক্রোধিত কণ্ঠে বলল, আপনার সাথে কথা বলার মতন মন মানসিকতা আমার নেই। তানভীর আশপাশে নজর বুলিয়ে বন্যার দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বলিষ্ঠ কণ্ঠে জানতে চাইল, আমি কি করেছি? বন্যা নিজেকে সামলে নিয়ে ধীর গতিতে বলল, আপনি কিছু করেননি। আমারই কথা বলতে ইচ্ছা করছে না। তানভীর মনে মনে বিড়বিড় করলো, শখের নারীর শখের থেকেও রাগের মূল্য 3 গুণ বেশি। তানভীর কিছু বলছে না দেখে বন্যা তীর্যকভাবে তাকালো। বন্যার কুপিত দৃষ্টি দেখে তানভীর ঢোক গিলে সহসা হাসার চেষ্টা করলো। বন্যা নজর সরিয়ে ব্যাগ গোছানোতে মনোযোগ দিল। তানভীর মৃদু হেসে মোলায়েম কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমাদের বাসায় থাকতে কোনো সমস্যা হয়নি তো? বন্যা মুখ ফুলিয়ে ভারী শ্বাস ছাড়লো। মিম রুমে এসে ধপ করে বিছানার উপরে বসে শক্ত কণ্ঠে বলল, আমার খুব সমস্যা হচ্ছে, কারণ বড় আব্বু তোমাকে ডাকছে আর তুমি সেই দিকে মনোযোগ না দিয়ে এখানে দাঁড়িয়ে আছো। তানভীর চমকে উঠে বলল, সর্বনাশ। সর্বনাশ এখনো হয়নি, কিন্তু তোমাকে এই রুমে পেলে নির্ঘাত কিছু একটা হবে। তানভীর চটজলদি দ্রুত পায়ে দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো। বন্যার দিকে না তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে ফের বলল, তুমি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি।
বন্যা গম্ভীর গলায় জানালো, আমি একাই যেতে পারবো। তানভীর সে কথা শুনেও না শোনার মতন চলে গেছে। নিচে নামতে আলী আহমেদ খান জানতে চাইলেন, তুমি কি এখন ফ্রি আছো? কোনো কাজ ছিল? আবির রাতে বলেছিল বিয়ের খরচের ব্যাপারে বাকি কথা যেন তোমার সাথে বলি। তখন তো আর জানতাম না যে তোমার ভাই এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে। সে যাই হোক, আবির যেহেতু বলে গেছে তাই তোমাকে বিস্তারিত জানানো উচিত। তানভীর হালকা করে কেশে শীতল কণ্ঠে বলল, শুনলাম বনুর ফ্রেন্ড বাসায় চলে যাবে, আমি কি তাকে বাসা পর্যন্ত দিয়ে আসবো? আকলিমা খান চাপা স্বরে জিজ্ঞাসা করলেন, বন্যা কি এখনই চলে যাবে? তাই তো শুনলাম। আকলিমা খান সঙ্গে সঙ্গে হালিমা খানের রুমে চলে গেছে। মেহমানদের জন্য গিফট কেনার দায়িত্ব হালিমা খান আর আকলিমা খানের ছিল। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ঠিক আছে, তাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসো, পরে না হয় আলোচনা করা যাবে। আর হ্যাঁ, সাকিবকেও সাথে নিয়ে যেও। জি আচ্ছা। তানভীর আর সাকিব বাসার বাইরে দাঁড়িয়ে নিজেদের মতো কথা বলছে। বন্যা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছে। বন্যাকে দেখে সাকিব মৃদুস্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ঠোঁটে হাসি রেখে প্রশ্ন করল, আপনি কি আমাকে চেনেন? বন্যা আস্তে করে বলল, জি, আপনি আবির ভাইয়ার মামাতো ভাই। আমার কিন্তু আরো একটা পরিচয় আছে। বন্যা ভ্রু কুঁচকে জানতে চাইল, কি? তানভীরের বন্ধু। ও। সাকিব তানভীরের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে জানতে চাইল, এটা কি হলো? তানভীর সহসা ঠোঁট উল্টালো। সাকিব বড় করে নিঃশ্বাস ছেড়ে মৃদুস্বরে বলতে শুরু করলো, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না। আমার স্পেশাল বন্ধুর স্পেশাল মানুষ হিসেবে আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধুর মন খারাপের কারণ না হয়ে আপনি বরং তার সুখ পাখি হয়ে। তানভীর আচমকা সাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল, তোকে এত কথা বলতে বলেছি? সাকিব তানভীরের হাত টেনে আহ্লাদি কণ্ঠে বলল, ভাবি আমাকে বাঁচান। বন্যা হিমশীতল চাহনি দেখে তানভীর সাকিবকে ছেড়ে দিয়েছে। বন্যা কিছু না বলে চলে যাচ্ছে। তানভীর দ্রুত এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? বাসায়। কেন? বন্যা আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, মানে? ও সরি, বলছিলাম তুমি আমার সাথে না গিয়ে একা কোথায় যাচ্ছ? আমার বাসা আমি চিনি, আমি একাই যেতে পারবো, ধন্যবাদ। তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে গাড়ি নিয়ে আসছে। তানভীর পাশের সিটে সাকিব বসা। বন্যা কাছাকাছি গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বসো। তানভীরের কৃশ রক্তিম চোখ দেখে বন্যা না করতে গিয়েও কিছু বলতে পারলো না। মাথা নিচু করে গাড়িতে উঠে বসলো। সাকিব যেতে যেতে গুনগুন করে গান গাইছে, কিন্তু তানভীর আর বন্যা একদম নিশ্চুপ। অর্ধেক পথ যাওয়ার পর তানভীর অকস্মাৎ ব্রেক কষলো। সাকিবের দিকে তাকিয়ে চোখের ইশারা দিল। সাকিব কপাল কুঁচকে বলে বসলো, চোখের ইশারা দিচ্ছিস কেন? যা বলবি মুখে বল। তানভীর ভারী কণ্ঠে বলল, গাড়ি থেকে নামতে বলছি। গাড়ি থেকে নামবো কেন? তোরা কি কথা বলবি বল, আমি না হয় কানে আঙ্গুল দিয়ে রাখছি। যাবি? যাচ্ছি। তুই যে আমাকে মাঝ রাস্তায় ফেলে দিচ্ছিস এটা বাসায় গিয়ে ফুপি আর ফুপাকে বলবো, সাথে তোর আব্বুকেও বলবো। যা ইচ্ছা বলিস। সাকিব নামতেই তানভীর আবারও গাড়ি স্টার্ট দিল। বন্যা মনোযোগ দিয়ে ফোন চাপছে, তানভীরের দিকে একবারের জন্য তাকাচ্ছে না। বন্যাদের বাসার গলিতে না ঢুকে তানভীর অন্য রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে দেখে বন্যা শক্ত কণ্ঠে বলল, এদিকে কোথায় যাচ্ছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার এখন কোনো কথা শোনার ইচ্ছা নেই। আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেন প্লিজ, না হয় এখানে নামিয়ে দেন, আমি একাই যেতে পারবো। তুমি বাসায় গেলে আমার ফোন আর রিসিভ করবে না, তাই এখনই শুনতে হবে। তানভীর গম্ভীর মুখ করে গাড়ি চালাচ্ছে। অনেকটা পথ যাওয়ার পর কিছুটা নির্জন রাস্তায় গিয়ে থামলো। গাড়ি থেকে নেমে বন্যাকে উদ্দেশ্য করে বলল, নেমে আসো। বন্যা গাড়ি থেকে নেমে চিবুক
নামিয়ে দাঁড়িয়ে আছে। তানভীর শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমি জানি তুমি আমার ওপর রেগে আছো, তবুও বলছি, মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একটু শোনো। মোহন আর সম্পর্কে অনেক গভীর না। মনের মনের আকস্মিক পরিবর্তন একটা মানুষের মানসিক আর শারীরিক দুদিকেই অকেজো করে দিতে সক্ষম। প্রতিনিয়ত রং বদলানোর এই পৃথিবীতে আহত মন নিয়ে বেঁচে থাকা বড্ড দায়। তবুও আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হয়, মনের ভেতর বেঁচে থাকার নতুন উদ্যম জাগাতে হয়, কারণ আমরা কোনো না কোনোভাবে কারো না কারোর কাছে না চাইতেই বন্দী হয়ে যাই। ভাইয়াকে আমি কেবল একবার মুখ ফসকে মজার ছলে বলেছিলাম, আমার বোনের প্রতি যখন এতটাই আবেগ আছে, সেটা যদি পরিবর্তে না থাকে, তখন যদি তোমার মনে হয় বনু শুধু তোমার অবুঝ মনের বিবশ বাসনা ছিল, আমার ছেলে মানুষই কথাগুলো ভাইয়ের কাছে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমি কোনোদিনও কল্পনাতেও করতে পারিনি। এত রিকোয়েস্ট করেছি ভাইয়াকে থামাতে পারিনি। ওই পরিস্থিতিতে আমি না পারছিলাম বাসায় কিছু জানাতে, আর না পারছিলাম ভাইয়াকে আটকাতে। বাধ্য হয়ে চুপচাপ সবকিছু মেনে নিয়েছিলাম। সেই ঘটনার পর থেকে আমার মাথা সর্বক্ষণ একটা অজ্ঞাত দুশ্চিন্তা ঘুরপাক খেত। তবে ভাইয়া বারবারই নিজের জায়গায় অক্লিষ্ট ছিল। প্রথম দিকে বনুর ব্যাপারে আমার সাথে কথা বলতে ইতস্তত করলেও বিয়ের পর ভাইয়া সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমি এমন একটা মানুষ যে ভাইয়ার পাগলামির চরম মাত্রা যেমন দেখেছি, তেমন ভাইয়ার অবাধ ধৈর্যের অন্তও দেখেছি। 12,000 কিলোমিটার দূরে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক কতটা ভালোবাসতে পারে, তা ভাইয়াকে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতাম না। একটা সময় পর্যন্ত আমি খুব ভয় পেতাম, ভাই হয়ে একমাত্র বোনের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত একা নিয়েছি বলে নিজে খুব দোষারোপ করতাম। কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি, আমি আমার বোনের জন্য বেস্ট সিদ্ধান্তটাই নিয়েছিলাম। হয়তো ভাইয়ার বিয়ে করার সময়টা ভুল ছিল, কিন্তু নিয়তে কোনো ভুল ছিল না। ভাইয়া বোনকে সবসময় বউয়ের মর্যাদা দিয়ে এসেছে। বন্যা, তুমি বিশ্বাস করবে না ভাইয়া কত রাত নির্ঘুম কাটিয়েছে, কত রাত বোনের জন্য সীমাহীন কেঁদেছে। বাসায় ফিরে প্রথম বনুর চোখে চোখ দিয়ে তাকাতে পারতো না, বনুর সাথে 2 মিনিট ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারতো না। ওই পরিস্থিতি থেকে নিজেকে সামলে স্বাভাবিক জীবনে এনেছে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অদৃষ্ট জেদকে কাজে লাগিয়েছে। এই সবকিছু তো ভাইয়াই করলো, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য কিছু করলাম না। উত্তর ছিল, ভাইয়ের জন্য কি করলাম? উত্তর ছিল, কিছুই না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, আব্বু আর বড় আব্বু দুজনকে যা বলার আমি বলবো। রাকিব ভাইয়াকে জানানোর পর রাকিব ভাইয়া বলেছেন ওনারাও আমার সাথে থাকবেন। গেলাম বড় আব্বুর অফিসে, কিন্তু ভাগ্যক্রমে শুধু বড় আব্বুই কে পেয়েছি। সাহসের অভাবে প্রথম দিকে বিয়ের বিষয়টা মুখ পর্যন্ত এনেও বলতে পারছিলাম না। বড় আব্বু বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিল, তাই রাকিব ভাইয়াদের পাঠিয়ে আমার সাথে আলাদাভাবে কথা শুরু করেছিলেন। খুব সহজে কৌশলে আমার থেকে সবকিছু জেনেও নিয়েছিলেন। আমিও সেই দিন কোনো কিছু বলতে দ্বিধাবোধ করিনি। আমি যা করেছি আমার ভাইয়ের জন্য করেছি, আমার বোনের জন্য করেছি, কারণ আমি বরাবরই তাদের মুখে নিখাদ হাসিটা দেখতে চেয়েছি। এই সব কিছু শোনার পর তোমার যদি মনে হয় আমি ভুল করেছি, তাহলে তোমার যা ইচ্ছে বলতে পারো, আমি কিছুই বলবো না। বন্যা রাশভারী কণ্ঠে বলল, আপনি মেঘের ভাই, আর আমি জানি আপনি খুব দায়িত্বশীল একজন মানুষ। আপনি যা করেছেন তা বুঝে করেছেন, তাই এ ব্যাপারে আমার কিছুই বলার নেই। তাহলে তুমি রেগে আছো কেন? এমনি বলে কত কথা কাটাবে? কি হয়েছে বলো? আমি আর কিছুই হয়নি, আমি বাসায় যাব। তানভীর আচমকা বন্যার মুখোমুখি দাঁড়ালো। বন্যার
বন্যার নামানো চিবুক উঠিয়ে গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার কিছু না হলে তোমার মনে প্রতিনিয়ত তেজস্বী ঝড় বইছে। অস্পষ্ট আবেগ নিয়ন্ত্রণ করতে করতে আমি ভয়াবহ অপসন্নতায় জড়িয়ে গেছি। শত শত নব্য স্বপ্নের ভিড়ে তোমার অনুভূতিগুলো অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকতে দেখতে আর পাচ্ছি না। সবার কাছে পরিত্যক্ত হলেও আমার আবেগ আমার নিকট অত্যন্ত অভিনিষ্ট। অনেক সহ্য করেছি, আর সম্ভব হচ্ছে না। বন্যার অতর্কিতে কয়েক পা পিছিয়ে গেল। তানভীরের কথার মাঝখানে তেজি কণ্ঠে বলে উঠল, জীবন যতটা সহজ, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। আবেগের তাড়নায় নেওয়ার সিদ্ধান্তগুলো অগভীর মানুষের মতোই ক্ষণস্থায়ী। হৃদয়ের অপাবৃত আততায় কিংবা একরাশ মুগ্ধতা চাই না আমি। মুখোশধারী মানুষের ভিড়ে নিজের অস্তিত্বকে হারাতে চাই না। এত উচ্চাকাঙ্ক্ষী জীবন চাই না আমি, যে জীবনে আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গে আমার মনটাও তিক্ততায় ছেয়ে যাবে। আমি বাস্তবতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, অতি সাধারণ একটা জীবন চাই। আপনার আবেগ অনুভূতিকে অবজ্ঞা করার সাধ্য আমার নেই। তাই ভালো হয় যদি আপনি আমাকে কোনো কিছু না জানান। তানভীর নির্বিকার চোখে চেয়ে আছে। বন্যার মুখে কাঠখোট্টা কথাতে তানভীর বাকরুদ্ধ হয়ে গেছে। হৃদয় অঙ্গনের উথাল পাথাল ঢেউয়ের শ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বশক্তি দিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। বন্যার দিকে তাকিয়ে কাট গলায় বলল, তুমি মেয়ে ভীষণ নির্দয়। যতটা সুকৌশলে আমার অনুভূতিগুলোকে উপেক্ষা করলে ততটা কৌশল আমার নিপাতেও প্রয়োজন হতো না। বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফের বলতে শুরু করলো, আমাদের মধ্যবিত্ত পরিবার, তাই স্বপ্নগুলো আমাদের মতোই মধ্যবিত্ত। আপনাদের মতন অনাবশ্যক চিন্তা ভাবনা কখনোই করি না আমরা। বিলাসবহুল জীবনযাপন আমাদের নিকট কেবলই দুঃস্বপ্ন। ঘুম ভাঙলেই যা অস্তিত্ব মস্তিষ্কে থাকে না। আমার আব্বু এক চাকরি করে আমাদের 3 ভাই বোনকে অনেক কষ্ট করে বড় করেছে। আব্বুর কষ্টের প্রতিদান রূপ আমরা কি দিতে পেরেছি? উত্তরটা আপনার মতোই, কিছুই না। আপু অনেক চেষ্টার পর একটা জব পেয়েছে। আব্বু আপুর জন্য পাত্র খুঁজছে, যার বিশেষ কিছু গুণাবলী থাকা আবশ্যক। তার মধ্যে মন মানসিকতার সাথে সরকারি চাকরিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের পরিবারের মতন আমাদের পরিবার কখনোই ছিল না, আর না হবে। আপনাদের বাসায় আবির ভাইয়ার যোগ্যতার থেকে ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে আবির ভাইয়া বেকার থাকলেও পরিবার ঠিকই সাপোর্ট করতো, কিন্তু আমার পরিবার এমন কিছুই করবে না। কারণ একটাই, আমরা মধ্যবিত্ত। আমাদের আবেগে গা ভাসাতে চাইলেও বাস্তবতা আমাদের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমি অপ্রকাশিতভাবে হলেও আব্বুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আপনার লাইফস্টাইল আপনাদের কাছে খুব স্বাভাবিক হলেও আমাদের কাছে, বিশেষ করে আব্বুর কাছে, খুব অস্বাভাবিক। আমি বাস্তবতার ভুলে আবেগে কাছে বন্দী হতে পারবো না। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝবেন। তানভীরের অন্তঃসহ বিস্ফোরিত দুচোখ ভেতর জ্বলছে। মানুষের হৃদয় খুব দুর্বল। প্রিয় মানুষের অতি সামান্য কথাতেও হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বন্যার কথায় তানভীরের হৃদয় নিংড়ে ব্যথাগুলো ভেতরকার বড্ড পোড়াচ্ছে। মনের ভেতরে উদ্দীপ্ত প্রেমানুভূতি অচিরেই পুড়ে উধাও
উদ্যত ছায়ে হয়ে গেছে। তানভীর চোখে ভরা ব্যগ্রতা আড়াল করে চুপচাপ গাড়ি স্টার্ট দিল। বন্যা এত্র পায়ে এগিয়ে গাড়িতে বসলো। বাকি রাস্তা কেউ কারোর একটা কথাও বলেনি। অন্যান্য দিন বন্যাকে বাসার সামনে নামিয়ে তানভীর কিছুক্ষণ অপেক্ষা করে, তবে আজ সেটাও করেনি। মখলেস মিয়ার সাথে দেখা পর্যন্ত করেনি। 10 থেকে 11 ঘন্টা জার্নি শেষে আবিরের মেয়ে কক্সবাজারে পৌঁছেছে। সমুদ্রের কাছাকাছি একটা রিসর্টে গিয়ে আগে থেকে বুকিং দেওয়া ছিল, সেখানে উঠেছে। আবির কোনো রকমে ফ্রেশ হয়ে লম্বা ঘুম দিয়েছে। গত 1 সপ্তাহে ছুটোছুটি, অতিরিক্ত দুশ্চিন্তা, নির্ঘুম রাত কাটাতে কাটাতে আবির ক্লান্ত হয়ে গেছে। মেঘও ঘুমিয়েছিল, তবে ঘন্টাখানেক পরে মেঘের ঘুম ভেঙে গেছে। অর্ধঘুমে থেকে পেটের উপরে আবিরের শক্ত হাতের কোমল স্পর্শ অনুভব করতে পারছিল মেঘ। আর চোখে আবিরকে এক পলক দেখে আবিরের হাতটা পেটের উপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে রুমে আসতেই নজর আটকায় আবিরের পরিশ্রান্ত আদলে। মেঘ অবাক চোখে আবিরের দিকে চেয়ে আছে। পুরুষের কোনো রূপের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় মায়ার। মেঘ আবিরের মায়ায় জড়িয়ে গেছে, যা মায়ার আমৃত্যু কাটাতে পারবে না। আবির নামক শখের পুরুষ এখন একান্তই মেঘের হয়ে গেছে, যে পুরুষের অন্য কোনো নারীসত্তা নেই। আবিরের মায়াবী আদলে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। মেঘের রন্ধে রন্ধে প্রেমানুভূতি জাগ্রত হচ্ছে। শেষ বিকেলের অনুজ্জ্বল আলোতে আবিরের মায়াময় আদল দেখে মেঘ নতুন করে আবিরের প্রেমে পড়েছে। সমুদ্রের গর্জন কানে বাজতে মেঘ গুটি গুটি পায়ে বারান্দায় গেল। রিসোর্টটা খুব বেশি দূরে না হয় সমুদ্রের উত্তাল ঢেউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ জীবনে প্রথমবারের মতন কক্সবাজারে এসেছে। বাসায় অনেকবার বলেও কখনো সেভাবে কাউকে রাজি করাতে পারেনি। মেঘ কিছুক্ষণ সমুদ্রের ঢেউ আর গর্জন শুনে পুনরায় রুমে আসে। আবির তখনও গভীর ঘুমে নিমগ্ন। কি করবে বুঝতে না পেরে মেঘ বিছানার পাশে বসলো। আবিরের উন্মুক্ত শরীর, গলায় কিছুটা নিচে কালো তিলটা জ্বলজ্বল করছে। মেঘ কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে আচমকা সদাশয় হাসলো। হাসির সাথে লজ্জা আড়াল করতে সহসা 2 হাতে মুখ লুকিয়ে ফেলেছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে ধীর গতিতে নিঃশ্বাস ছেড়ে 2 আঙ্গুলের ফাঁক দিয়ে আবারও আবিরকে দেখতে লাগলো। আবিরের মতন মেঘও আজ বলতে ইচ্ছে করছে, আমার মনের রাজকুমার আজ আমার হৃদয়ে স্ফুটিত উত্তাপ ছড়াচ্ছে। আবির ঘুমের মধ্যেই পাশে হাত রাখে, মেঘের উপস্থিতি বোঝার চেষ্টা করছে। 2-3 বার হাত রেখে মেঘকে না পেয়ে ঘুমের মধ্যে কপাল কুঁচকে নিভু নিভু চোখে তাকালো। মেঘের ঠোঁটের হুকি হাসি দেখে আবির আনমনে হেসে উঠল। আবিরের হাসি দেখে মেঘ থতমত খেয়ে বিছানার পাশ থেকে উঠে যেতে চাইল। আবির আচমকা একটানে মেঘকে নিজের সাথে জড়িয়ে নিল। আতঙ্কে মেঘ 2 চোখ বন্ধ করে ফেলেছে। আবির এক হাতে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে আছে, অন্য হাতে মেঘের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে সরাতে সরাতে নিরুদ্যম কণ্ঠে বলল, আর কতদিন এভাবে লুকিয়ে চুরিয়ে থাকবে? এখন তো আমি তোমার পার্সোনাল সম্পত্তি হয়ে গেছি। আবির ভ্রু নাচাতেই মেঘ লজ্জায় আবিরের প্রশস্ত বুকে মুখ লুকালো। আবির 2 হাতে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে বিড়বিড় করলো, তুমি এত লজ্জা পেলে আহিয়া আসবে কেমন করে? মেঘ কর্কশ কণ্ঠে বলল, ইস, ছাড়ুন আমাকে। তুমি কি জানো, তোমার হাসিটা ভয়ঙ্কর রকমের সুন্দর, আর সেই হাসি দেখলেই আমার মনে শুধু প্রেম প্রেম ফিল হয়। গত 2টা বছর বিয়ে করা বউয়ের কাছ থেকে কিভাবে নিজেকে দূরে রেখেছি, এটা যদি তুমি বুঝতে, তাহলে 1 সেকেন্ডের জন্য আমার থেকে দূরে যেতে চাইতে না। মেঘ আবিরের বুক থেকে উঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মেঘ বাধ্য হয়ে
ভীতি কণ্ঠে ফের অনুরোধ করলো, ছাড়ুন। আবির ধীর কণ্ঠে শোধালো, মনের ভেতর যে আগুন জ্বালিয়েছ সেই আগুন নেভাবে কে শুনি? মেঘ হতবিহ্বল। আবিরের বলা প্রত্যেকটা বাক্য নির্লজ্জতার পরিচয় দিচ্ছে। মেঘ বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, বউ। মেঘ নিশ্চুপ হয়ে আবিরের বুকের উপর শুয়ে আছে। আবির পুনরায় ডাকলো, ও বউ। মেঘ মৃদুস্বরে বলল, আবির সহসা মেঘকে বিছানায় শুয়ে কাত হয়ে মেঘের মুখের উপর ঝুঁকে আলতোভাবে মেঘের কপালে কিস করলো। মেঘের চোখে চোখ রেখে নিজের ঠোঁট ইশারা করে আদরের কণ্ঠে বলল, আই ওয়ান্ট এ ডিপ কিস। মেঘ বিরস কণ্ঠে বলল, আমি পারবো না। কেন? আমার লজ্জা লাগে। আবির উদাস ভঙ্গিতে বলল, আমার লজ্জা লাগছে না কেন? কারণ আপনি নির্লজ্জ। আবির ঠোঁট বাঁকিয়ে হেসে কোমল কণ্ঠে বলল, আমি না হয় নির্লজ্জ বেহায়া, আপনি তো খুব লজ্জাবতী। তাই একটা অসহায় ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে কিস করার সময় আপনার লজ্জা কোথায় জমা দিয়ে এসেছিলেন? মানে আমি কাকে কিস করেছি? আমি যখন জ্বরের ঘরে পড়েছিলাম তখন আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিলেন। এখন সবকিছু ভুলেও গেলেন? বাহ ম্যাডাম, বাহ। মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে শোধালো, আপনি সেদিন টের পেয়েছিলেন? আবির মুচকি হেসে বলতে শুরু করলো, আম্মুর পর তুমি একমাত্র নারী যার গায়ের গন্ধ আমি উপলব্ধি করতে পারি। তুমি নিঃশব্দে আমার পাশে ঘেঁষে গেলেও আমি নিরুদ্ধ ঘুমে থেকে সেটা অনুভব করতে পারি। তুমি দূর থেকে এক পলক তাকালেও আমার হৃদয় আর মস্তিষ্কে সদা জাগ্রত হয়ে ওঠে। তোমার স্পর্শে আমার শরীরটার প্রতিটা শিরা উপশিরায় রক্ত সঞ্চালন তীব্র থেকে তীব্র হতে শুরু করে। তোমাকে আগেও বলেছি আমি নিঃশ্বাসের শব্দে তোমার অস্তিত্ব উপলব্ধি করতে পারি। তুমি আমাকে কিস করবে আর আমি সেটা বুঝতে পারবো না? কিভাবে ভাবলে তুমি? মেঘ শুকনো মুখে ঢোক গিলে মোলায়েম কণ্ঠে বলল, সরি। ধুর পাগলি, ভালোবাসায় সরি টরি সব মূল্যহীন। ভালোবাসায় কেবল ভালোবাসায় অর্থবহুল। আবির পুনরায় নিজের ঠোঁট ইশারা করলো। মেঘ উষ্ঠ উল্টে অসহায় মুখ করে তাকিয়ে আছে। আবির ভ্রু নাচিয়েতেই মেঘ এক হাতে আবিরের চোখ ঢেকে তড়িৎ বেগে আবিরের ঠোঁটে কিস করলো। আবির গলায় স্বর উঁচু করে বলল, এটা কি ছিল? কারেন্টের শক খেলেও বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে, অথচ তুমি এক সেকেন্ডেও সময় নিলে না। মেয়ে কথা কাটাতে অন্যদিকে তাকিয়ে চাপা স্বরে বলল, চলুন সমুদ্রে যাই। আগে আমার ইচ্ছে পূরণ করবে, তারপর ঘুরতে নিয়ে যাব, নয়তো চাবি ছুঁড়ে ফেলে দেব। মেঘ আকুল কণ্ঠে বলল, এখন না প্লিজ। আবির ঠোঁট কামড়ে হেসে আহ্লাদী কণ্ঠে বলল, এখনই প্লিজ। আবিরের অনুরাগে সাগ্রহে মেঘের ও আকুতি অচিরেই ব্যর্থ হলো। মেঘের সর্বাঙ্গে আবিরের উষ্ণ সোহাগের নিশান। অনুভূতির রাজ্যে শানিত নিঃসঙ্গের আভাস। আবিরের আবেগপূর্ণ প্রতীয়মান আবেশ কাটাতে গিয়ে আরো কিছুটা মুহূর্ত। আবিরের প্রণয়ের পরিণীতা এখন পূর্ণতা লাভ করেছে। পরিতোষার লজ্জায় মেঘের ফর্সা আদল রক্তিম বর্ণ ধারণ করেছে। আবিরের তপ্ত ভালোবাসার সমাপ্তি ঘটতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বন্যা সারাদিন যাবৎ মন খারাপ করে বসে আছে। দুশ্চিন্তায় খাওয়াও হয়নি কিছু। মেঘের আবদার আর নিজের আবেগে বশীভূত হয়ে তানভীরের প্রতি না চাইতেও খুব বেশি আবেগপ্রবল হয়ে গিয়েছিল। মেঘের বাসার পরিস্থিতি দেখে সেই আবেগ এখন আতঙ্কের রূপ নিয়েছে। ইদানিং মেঘের ব্যস্ততার কারণে তানভীরের বিষয়ে বন্যার সাথে তেমন কথাও হয় না। তানভীরের রাজনীতি ছাড়া চাকরির
প্রস্তুতি বিষয়ক কোনো কথাই বন্যা জানে না। বন্যা তানভীরকে মুখ ফুলে মুখ ফুটে সরাসরি চাকরির কথা বলতেও পারছে না, আবার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই বুঝে না বুঝে তানভীরের সাথে রিয়েক্ট করে ফেলেছে। সেসব ভেবে এখন মন খারাপ লাগছে। না পারছে তানভীরকে কল করে ভালো মন্দ জিজ্ঞাসা করতে, আর না পারছে দুপুরের ঘটনা বলতে। হঠাৎ হৃদ এসে দরজায় দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, আপু। কি, তোর কি মন খারাপ? না, কেন? স্পষ্ট দেখা যাচ্ছে তোর মন খারাপ। বন্যা চোখ মুখ মুছে শান্ত কণ্ঠে জানতে চাইলো, কিছু বলবি? হ্যাঁ, বল। মেঘাপুকে একটা কল দাও, আপুকে অভিনন্দন জানাতে হবে। মেঘ বাসায় নেই, এখনো অভিনন্দন জানাতে হবে না। মেঘাপু কোথায়? কক্সবাজার। কি, আপু কক্সবাজার গেছে? হ্যাঁ, চলো আমরাও যাই। মেঘরা বন্যা রাগী স্বরে বলল, যা এখান থেকে। আপু প্লিজ চলো না, কক্সবাজার যাই, আমার খুব ইচ্ছা। বন্যা ধমক দিতে যাবে তার আগে হৃদ উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আমি আপুকে রাজি করাতে যাচ্ছি, আমরা সবাই মিলে কক্সবাজার যাব। হৃদ এক ছুটে নিচে চলে গেছে। বন্যা নীরবে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। খানবাড়ির পরিবেশ বেশ নিস্তব্ধ। অতিথি আত্মীয় স্বজনরা মোটামুটি সবাই চলে গেছে। আইরিন, ফুপি আর মালা শুধু আছে। সাকিব বিকেলের দিকে তানভীরের সাথে কথাবার্তা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাইশা আপুর ডেলিভারির সময় ঘনিয়ে আসছে। মালার আম্মু মাইশার আপুর বাসায়। মালাকেও সাথে নিতে চেয়েছিল, কিন্তু মালা জোরপূর্বক মেঘদের বাসায় রয়ে গেছে। বলেছে ডেলিভারির আগে আগে চলে যাবে। মালা সোফায় বসে মালিহা খানের সাথে গল্প করছে। মালিহা খান হঠাৎই শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোর বিয়ের বয়স তো হয়ে গেছে, বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? এখন বিয়ে করার চিন্তা ভাবনা নেই ফুপি। কাউকে পছন্দ করিস? মালা উদাসীন দৃষ্টিতে মালিহা খানের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই সামান্য কথা কি এতগুলো দিনের মধ্যে একবারের জন্য জিজ্ঞাসা করা যেত না? মালিহা খান ফের বললেন, কি হলো? মালা মলিন হেসে উত্তর দিল, এখন বলে আর কোনো লাভ নেই। মালিহা খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আবিরের কাহিনী তো শুনলি। ও যদি এত যন্ত্রণা মাথায় না নিয়ে সরাসরি বলে দিত, তাহলে ঘটনা এতদূর পর্যন্ত আসতোই না। অবশ্য আবিরকেও এত দোষ দেওয়া যায় না। এ বাড়িতে থেকে এত বছর আমি কোনো অধিকার দেখাতে পারিনি, সেখানে আবির তো ছোট থেকেই দূরে ছিল। সেসব বাদ দে, তোর তো এমন কোনো সমস্যা নেই। পছন্দ থাকলে বল, আমি তোর আব্বুর সাথে কথা বলে নিব। তোমার ছেলের মতন আমার কেউ নেই। বাদ দাও এসব কথা। এমন সময় তানভীর বাসায় আসে। চোখ মুখে বিষণ্ণতা। তানভীরের নিষ্প্রভ চেহারা দেখে মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? কিছু হয়নি বড় আম্মু। চোখ মুখ এত শুকনো লাগছে কেন? তানভীর মলিন হেসে বলল, কই না তো। মালিহা খান ধীর কণ্ঠে বলল, আবির আর মেঘের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম, ওরা বারবার তোর কথা জিজ্ঞাসা করছিল, তুই নাকি আবিরের কল রিসিভ করছিস না। কি হয়েছে বাবা? তানভীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল। ওরা ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে।